ও মরে গেলাম গো, ব্যথায় মরে গেলাম। ও বউ, আর যদি তুমি হোটেলে না যাও তাহলে কি চলে না? আমার শরীরটা খুব খারাপ লাগছে, আমাকে দয়া করে একটা কবিরাজের কাছে নিয়ে যাও। তুমি একটু কষ্ট করে দুপুর পর্যন্ত থাকো, আমি আসার সময় কবিরাজ মশাইকে সাথে করে নিয়ে আসবো। বিধাতা আমাকে কেন কষ্ট করে বাঁচিয়ে রেখেছে বলো তো? আমার মরে যাওয়া উচিত। নিজের স্ত্রীকে এভাবে হোটেলের ব্যবসা করতে দেখতে আমার একদমই ভালো লাগে না। এক সময় আমার হোটেলটা কত ভালো ছিল, দোকানে কত মানুষ খেতে আসতো, আর এখন শয্যাশায়ী হয়ে বিছানায় পড়ে আছি আর স্ত্রীকে দিয়ে হোটেলের ব্যবসা করাচ্ছি। তুমি এইভাবে কেঁদো না, কেন তুমি শুধু শুধু এত ভেঙে পড়ছো বলো তো? সৃষ্টিকর্তা চাইলে তুমি আবার সুস্থ হয়ে উঠবে। তুমি যদি এত অল্পতেই ভেঙে পড়ো তাহলে আমরা কি করব? শুধু শুধু আমাকে মিথ্যে সান্ত্বনা দিও না। আমি জানি আমি আর কখনোই সুস্থ হতে পারবো না। আমার শুধু একটাই কষ্ট, বিবাহিত জীবনে তোমাকে কখনো শান্তিতে রাখতে পারলাম না। এমন কথা মুখে বলো না। তুমি বেঁচে আছো কারণ এই আমি বেঁচে আছি, তা না হলে এই গ্রামের মানুষগুলো আমাদের কবেই গ্রাম থেকে বের করে দিত। হোটেলের জমিটা মোড়ল দখল করতে চায়। হে সৃষ্টিকর্তা, তুমি হয় আমাকে নিয়ে তোমার কাছে নিয়ে যাও, অথবা আমাকে সুস্থ করে দাও। আমার স্ত্রীর এই কষ্ট আমি দেখতে পারছি না। মন খারাপ করো না, আমি আসার সময় কবিরাজকে সাথে করে নিয়ে আসবো। একটু কষ্ট করে সেই সময় পর্যন্ত বিশ্রাম নাও। আমি যাই, হোটেলে গিয়ে আবার রান্না চড়াতে হবে তো, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। নন্দা, মা নন্দা, ও মা, কি ব্যাপার মন খারাপ করে বসে আছিস? কি হয়েছে মা? আমি তো দেখেই বুঝতে পারছি আমার মায়ের কিছু একটা নিশ্চয় হয়েছে। কি আর বলবো জহির কাকা, এই অসুস্থ মানুষটাকে নিয়ে আজ 5টা বছর ধরে সেবা যত্ন করে চলেছি, তার শারীরিক কোনো উন্নতি হচ্ছে না। এদিকে হোটেলের বেচা বিক্রিও আগের মতো নেই। পাশেই একটা বড় হোটেল হয়েছে, সব মানুষেরা সেখানে খেতে যায়। হ্যাঁ রে মা, এই হোটেলের কথা আমিও শুনেছি। এই হোটেলে নাকি শহরের রান্না বান্না হয়, তাই তো সেখানে ভিড় লেগেই থাকে। তবে যাই বলিস, তোর হাতের রান্নার কাছে কোনো রান্নায় আর টিকবে না রে। দিনকাল বদলেছে কাকা, মানুষ এখন এসব হাবিজাবি খাবার খেতে চায় না, সবাই ভালো ভালো আর দামি খাবার খুঁজে। কি করি বলো তো কাকা, মাথায় তো কিছুই ঢুকছে না। আমার মনে হয় তোর খাবার কিছুটা পরিবর্তন করা উচিত। সামনে তো বর্ষাকাল, তুই এক কাজ কর, ইলিশ আর খিচুড়ি কর। তোর হাতের রান্না তো অপূর্ব, আমার মনে হয় তুই ভালোই ইলিশ খিচুড়ি রান্না করতে পারবি। কি যে বলো কাকা, ইলিশ মাছের দাম সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? এত টাকা আমি কোথায় পাবো? কেন, রমেন তো ওখানে মাছ দিতে আসে। এক কাজ কর, তুই ওর কাছ থেকে বাকিতে ইলিশ মাছ নিয়ে রান্না কর, এরপর মাসে মাসে না হয় ওর টাকা শোধ করে দিলি। এই তুমি ভালোই বলেছো কাকা, ঠিক আছে, রমেনের সাথে কথা বলবো। যদিও রাজি থাকে তাহলে দুজনে মিলে কিছুদিন ব্যবসা করতে পারি। আমি তোর জন্য সব সময় দোয়া করি। এখন এক কাপ চা দে, তোর হাতের লাল চা না খেয়ে দিন শুরু করাই যায় না রে। কি যে বলো না কাকা। আচ্ছা ঠিক আছে, তুমি একটু বসো, আমি তোমার জন্য চা নিয়ে আসছি। তোমরা আসো বলেই তো এত কষ্টের মাঝে একটু শান্তি পাই। আর তুইও খুব ভালো মানুষ, দেখবি তোদের এই সমস্যা একদিন কেটে যাবে।
তোরা অবশ্যই আবার ঘুরে দাঁড়াবি। সে পর্যন্ত নিজের মনটাকে একটু শক্ত রাখ মা, বুঝলি? একটু শক্ত রাখ। এই সুন্দরী, কোথায় গেলে? একবার বের হয়ে এসো দেখিনি। তোমার মুখ না দেখলে আমার দিনটা খারাপ যায়। আরে মোড়ল সাহেব, আপনি আমার বাবার বয়সী, এসব কি বলছেন আপনি? তুমি তো খুব ভালো করে জানো আমি তোমাকে কতটা পছন্দ করি। দেখুন মোড়ল সাহেব, এর আগে আমাকে অনেক আজে বাজে প্রস্তাব দিয়েছেন, কিন্তু আমি আপনার প্রস্তাবে রাজি নই। দয়া করে আমাকে বিরক্ত করবেন না। এখনো সময় আছে, আমার প্রস্তাবে রাজি হয়ে যাও। ওই পঙ্গু স্বামীর সাথে সংসার করে তুমি কিছুই পাবে না। দরকার হলে আমি গলায় দড়ি দেব, তারপরও কখনো আপনার সাথে সংসার করব না। তোমার স্বামী 1 বছর আগে আমার কাছ থেকে অনেকগুলো টাকা নিয়েছিল। তুমি হয় সেই টাকাগুলো ফেরত দেবে অথবা আমাকে বিয়ে করবে। আপনার ঘরে দুটো বউ থাকা সত্ত্বেও আপনি আমাকে কেন বিয়ে করতে চাইছেন বলুন তো? আরে বাবা, আমার টাকা পয়সার অভাব আছে নাকি? আমি তোমাকে সুখে রাখবো, হ্যাঁ সুখে রাখবো। ওমা, আকাশের অবস্থা একদমই ভালো না। চলো বাড়ি চলো, আজ আর দোকান করতে হবে না। না রে বাবা, এখন বাড়ি ফিরে গেলে বেচা বিক্রি কিছুই হবে না, সারাটা দিন নষ্ট হবে। বেচা কেনা এমনিতেও হবে না মা, দেখতে পাচ্ছ না পাশের হোটেলে কত দামি দামি খাবার খাচ্ছে মানুষ, আর আমাদের হোটেলে তো কিছুই নেই মা। তোর রমেন কাকা আগামীকাল থেকে কিছু ইলিশ মাছ দিয়ে যাবে। ইলিশ মাছ আর ভুনা খিচুড়ি খাওয়ার মজাই আলাদা। ঠিক আছে, এখন তাহলে বাড়ি চলো, আগামীকাল না হয় চিন্তা করা যাবে। ও ভাবি, দেখো দেখো, তোমার হোটেলের জন্য একদম টাটকা মাছ নিয়ে এসেছি। তাড়াতাড়ি এদিকে এসো। আরে বাহ, মাছগুলো তো অনেক পরিষ্কার আর সুন্দর। তোমার মতো মাছ বিক্রেতা আমি এই গ্রামে সত্যি আর কাউকে দেখিনি। তোমার জন্য মাছ ধরে আনতে আমার অনেক ভালো লাগে ভাবি। তোমাকে আমি নিজের ভাবির মতোই মনে করি। শোনো, তোমার যে কোনো দরকারে শুধু তুমি আমাকে জানাবে, আমি সব সময় তোমার পাশে আছি গো। তোমায় একটা কথা বলার ছিল রমেন, হোটেলটা আর চলছে না, আর তাই আজকে সকালবেলা জহির কাকা একটা বুদ্ধি দিলেন, আমি যেন খিচুড়ি আর ইলিশ মাছের ব্যবসা শুরু করি। আরে বাহ, এ তো খুব ভালো কথা। তা শুরু করো, আমি তোমাকে না হয় ইলিশ মাছ এনে দেব। তুমি তো আমাকে আগে বললেই পারতে, আমি তো প্রতিদিন কিছু না কিছু ইলিশ মাছ ধরি আর বাজারে বিক্রি করে দেই। তা তুমি এনে দিতেই পারো ভাই, কিন্তু ইলিশ মাছের তো অনেক দাম, এত টাকা আমি তোমাকে একসাথে দিতে পারবো না। মাসে মাসে হোটেল থেকে যা আয় হবে তখন আমি তোমাকে ইলিশ মাছের দাম পরিশোধ করে দেব। আরে বাবা, ঠিক আছে, এসব নিয়ে তোমাকে আর ভাবতে হবে না। বললাম তোমাকে আমি নিজের ভাবির মতোই দেখি, তোমার কাছে টাকা নিয়ে কোনো সমস্যা হবে না গো। তুমি আমার পাশে সিটে, আর তাই তো আমি আজকে ওই হোটেলটা নিয়ে টিকে আসছি। তোমার ভাইয়ের অবস্থা তো একদম ভালো না, তার চিকিৎসার জন্য প্রচুর টাকা লাগছে, আর মোড়ল আমাকে এই জমিটার জন্য অনেক চাপ দিচ্ছে। আমরা গ্রামবাসীরা সব সময় তোমার পাশেই আছি, মোড়ল তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তুমি মনোযোগ দিয়ে তোমার হোটেলটা সামলাও তো আগে। তোমার কি মনে হয় রমেন, ইলিশ মাছ আর খিচুড়ি কেমন চলবে? সাধারণ মানুষেরা এসব খাবে তো? এসব নিয়ে আমি খুব দুশ্চিন্তায় আছি। কি যে বলো ভাবি, তোমার হাতের রান্নার স্বাদ এই পৃথিবীর আর কোথাও নেই গো। এমন অতুলনীয় স্বাদের খাবার কে আবার খাবে না বলো?
তুমি ভালো করে রান্না করো, দেখবে এই আইটেম তোমার ভালোই চলবে গো, আমি বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, আগামীকাল তাহলে তুমি দুটো ইলিশ মাছ নিয়ে এসো। আমি খিচুড়ি আর ইলিশের ভাপা করব, দেখি কেমন চলে। আচ্ছা ঠিক আছে ভাবি, তুমি সৃষ্টিকর্তার নামে শুরু করে দাও, দেখবে খুবই ভালো চলবে গো। কি ব্যাপার, আজ ফিরতে তোমার এত দেরি হলো? আমি সেই সন্ধ্যা থেকে তোমার অপেক্ষা করছি, কখন তুমি বাড়ি ফিরবে। সারাদিন হোটেলে যে ঝামেলা গেল, তোমায় আর কি বলবো। সকালবেলা মোড়ল এসেছিল, এসে আমাকে অনেক হুমকি দিল। সময় মতো টাকা শোধ করতে না পারলে তিনি নাকি হোটেলের এই জমিটা নিয়ে নেবে। আমি জানতাম এমন কিছু একটা হবে, আর তাই তো সারাদিন দুশ্চিন্তায় ঘুমোতে পারিনি। সারাদিন অপেক্ষা করেছি কখন তুমি হোটেল থেকে ফিরে আসবে। তুমি এত চিন্তা করো না তো, আমি একটা ব্যবস্থা ঠিকই করব। আজ জহির হোটেলে এসেছিল, আমায় একটা দারুণ বুদ্ধি দিল। ও তাই? জহির কাকা খুব ভালো মানুষ, তা কি বুদ্ধি দিল তোমাকে? জহির কাকা আমাকে বলল হোটেলের এসব খাবারের মেনু পরিবর্তন করে ইলিশ মাছ আর খিচুড়ি আইটেম করতে। এই খাবার খুব ভালো চলবে। আরে বাহ, বুদ্ধিটা তো ভালোই দিয়েছে, কিন্তু ইলিশ মাছের তো অনেক দাম, এত টাকা তুমি কোথায় পাবে? আজ দুপুরবেলা রমেন অনেকগুলো মাছ দিয়ে গেছে, ওকে বলেছি আগামীকাল যেন আরো দুটো ইলিশ আনে, আর প্রতি মাসের শেষেও টাকা নিয়ে যাবে। তাহলে তো ভালোই হলো। আর দেরি না করে আগামীকাল সকাল থেকেই খিচুড়ি বসাও আর ইলিশ মাছের ভাপা করো। আমি সৃষ্টিকর্তার কাছে আশীর্বাদ করব যেন তোমার খাবার খুব নাম করে। তুমি ঠিকই বলেছ, এবার যদি আইটেমটা গ্রামের পরিচিতি পায় না, তাহলে আমাদের আর কোনো সমস্যা থাকবে না, আমাদের অভাব দূর হয়ে যাবে। আর তোমার চিকিৎসা সেটাও ভালোভাবে চলবে, আর মোড়লের টাকাটাও আমি সময় মতো শোধ দিতে পারবো। আর দেরি করো না, সৃষ্টিকর্তার নাম নিয়ে এখন শুয়ে পড়ো। আগামীকাল সকাল সকাল তোমাকে উঠতে হবে আর হোটেলে যেতে হবে। কি রে মা, কেমন আছিস তুই? কতদিন হয়ে গেল তোকে দেখি না, এখন তো তুই অনেক বড় ব্যবসায়ী রে। এতদিন পর তোমার আমার কথা মনে হলো কাকা? তোমার সাথে আমি খুব রাগ করেছি। আসলে মা, আমার তো বয়স হয়েছে, এখন আর আগের মতো চলাফেরা করতে পারি না, তাই তোর সাথে দেখা করতে পারিনি। জানো জহির কাকা, এই গ্রামে ইলিশ মাছ আর ভুনা খিচুড়ি বিক্রি করতে শুরু করেছিলাম, এখন আমার অনেক নাম হয়েছে। তুই কি ভেবেছিস আমি তোর কোনো খোঁজ খবর রাখি না? আমি খুব ভালো করেই জানি তোর হোটেলের ব্যবসা খুব ভালোভাবেই চলছে রে। আর এই সব কিছু তোমার জন্যই হয়েছে কাকা। তুমি যদি সেদিন বুদ্ধিটা না দিতে, তাহলে আজকে আমার এত উন্নতি হতো না। এখন একটা ভালো করে চা খাওয়া, আমাকে আবার বাড়ি যেতে হবে। আকাশের অবস্থা একদমই ভালো না। কিরে রমেন, এই সাত সকালে মাছ নিয়ে নিশ্চয়ই নন্দার হোটেলের দিকে যাচ্ছিস? তুই তো আমাকে খুব ভালো করে চিনিস, এই গ্রামের প্রধান আমি। যদি চাই তাহলে তুই গ্রামে থাকতে পারবি, আর তা না হলে এই গ্রাম ছেড়ে তোকে চলে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ। কি ব্যাপার মোড়ল মশাই, হঠাৎ করে আপনি আমাকে এসব বাজে বাজে কথা বলছেন কেন বলুন তো? এই গ্রামে তুই থাকতে চাস, তাহলে বাকিতে নন্দাকে ইলিশ মাছ দেওয়া বন্ধ কর। তুই ওর হোটেলের আশেপাশে আর কখনোই যাবি না। কিন্তু নন্দা ভাবির অপরাধ কি?
তিনি তো সময় মতো আমার টাকা পরিশোধ করে দেন। এত বেশি কথা বলবি না, আমি যা বলেছি তাই হবে। আমি চাই না ও হোটেলের ব্যবসা করুক, তাই আজকে থেকে তোর ইলিশ মাছ দেওয়া বন্ধ। ভাবি, ও ভাবি, আমাকে ক্ষমা করো। আমি আজকে থেকে তোমাকে আর ইলিশ মাছ দিতে পারবো না। আজকে মোড়ল আমাকে অনেক শাসিয়েছে, বলেছে তোমার হোটেলে যদি আমি ইলিশ মাছ দেই তাহলে আমাকে গ্রাম ছাড়া করাবে। হে বিধাতা, তুমি আমার সাথে কেন এত বড় পরীক্ষা নিচ্ছ? কেন মোড়লের মতো একটা শয়তান আমার এত বড় ক্ষতি করার চেষ্টা করছে? আমাকে ক্ষমা করো ভাবি, আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাকে আর সাহায্য করতে পারবো না। মায়ের এমন কান্না আমার আর সহ্য হচ্ছে না। বিধাতা, তুমি আমাকে একটা পথ দেখাও, যেন আমি নদী থেকে ইলিশ মাছ ধরতে পারি। কি রে খোকা, এমন মন খারাপ করে বসে আছিস কেন? কি হয়েছে তোর? হঠাৎ করে ইলিশ মাছ বন্ধ হয়ে যাওয়াতে আমাদের হোটেলের বেচা বিক্রি বন্ধ হয়ে গেছে। আরে বোকা ছেলে, তুই এটাও জানিস না কচুরি পানা দিয়ে খুব ভালো ইলিশ ধরা যায়? তোমার কোথাও ভুল হচ্ছে বুড়িমা, কচুরি পানা দিয়ে কখনো ইলিশ মাছ ধরা যায় না। আরে বাবা, একবার চেষ্টা করতে তো দোষ নেই। তুই একবার চেষ্টা করেই দেখ না, এমনও তো হতে পারে তুই সফল হতে পারিস। ওমা, কোথায় গেলে? দেখো এক আশ্চর্য ঘটনা আমি কি করেছি, একবার দেখো। তোর ব্যাপারখানা কি রে? সেই যে সাত সকালে বেরিয়ে গেলি, এখন তো দুপুর হয়েছে, এতক্ষণে বাড়ি ফিরেছিস? কোথায় ছিলি তুই? আমি তোমার জন্য অনেকগুলো ইলিশ মাছ ধরে এনেছি। এখন যাও, এগুলো হোটেলে গিয়ে বিক্রি করো, আর মন খারাপ করে বসে থেকো না। কি আশ্চর্য ব্যাপার! কিন্তু এত ইলিশ মাছ, এত ইলিশ মাছ তুই কোথায় পেলি? আর বলো না মা, নদীর তীরে বসেছিলাম, একজন বৃদ্ধ মহিলা আমাকে সে বলল কচুরিপানা দিয়ে নাকি ইলিশ মাছ ধরা যায়। আমি তার কথা মতো কচুরিপানা দিয়ে ইলিশ মাছ ধরতে শুরু করলাম, আর কিছুক্ষণের মধ্যে অনেকগুলো মাছ পেয়ে গেছি মা। হাহা, অনেকগুলো মাছ। আরে বাহ, সত্যি তো তুই কচুরি পানা থেকে অনেকগুলো ইলিশ মাছ ধরেছিস। এখন আর ইলিশ মাছের জন্য আমাকে রমেনের কাছে হাত পাততে হবে না। হ্যাঁ মা, এখন সকালবেলায় প্রতিদিন আমি তোমার জন্য কচুরিপানা দিয়ে ইলিশ মাছ ধরে নিয়ে আসবো। মোড়ল মশাই, ও মোড়ল মশাই, বাড়িতে আছেন? আমি নন্দা মোড়ল মশাই, একটু বাইরে আসুন। আরে, এ তো মেঘ না চাইতেই বৃষ্টি। তা তুমি আমার বাড়িতে আসবে, আগে বলবে তো, আমি না হয় তোমার সাথে দেখা করতে যেতাম। কষ্ট করে কেন আসতে গেলে? এইসব বাজে বাজে কথা না বলে এই টাকাগুলো গুনে রাখুন। আমি আপনার টাকা শোধ করে দিলাম। আমার হোটেলের আশপাশে যেন আপনাকে আর কখনো না দেখি। দয়া করে আমাকে আর কোনোদিন বিরক্ত করবেন না। তোমার ইলিশ খিচুড়ি নাকি গ্রামে অনেক সুনাম কুড়িয়েছে। ভালোই তো, আমার টাকাগুলো শোধ করে দিলে। কিন্তু এত বড় অপমান না করলেও পারতে। তোমার অপমানের শোধ আমি নেব।
আমিও দেখব তুমি কি করে এই গ্রামে ইলিশ খিচুড়ি রান্না করো। আহ, 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 আহ। সৃষ্টিকর্তা আমার সাথে আছেন মোড়ল মশাই, আপনি আমার কোনো ক্ষতি করতে পারবেন না। দেখবেন আমার এই ইলিশ খিচুড়ির ব্যবসা আরো বড় হবে। এবার তবে চলি আমি। কিন্তু আমি তো রমেনকে বলেছিলাম যেন ইলিশ মাছ না দেয়। এতগুলো ইলিশ মাছ তাহলে তুমি কোথায় পাও নন্দা? আমার ছোট ছেলে রতন আমার জন্যে কুচুরি পানা দিয়ে প্রতিদিন ইলিশ ধরে আনে, আর সেগুলোই আমি হোটেলে বিক্রি করি। বাহ, এ তো খুব ভালো কথা। আমি তোমার সাথে খুব অন্যায় করেছিলাম, তুমি আমাকে ক্ষমা করে দিও। আর শোনো, তোমাকে কোনো টাকা দিতে হবে না, এগুলো তুমি তোমার কাছেই রাখো, আর হোটেলটা একদিন অনেক বড় করো। না না, আপনার এই টাকার আমার কোনো প্রয়োজন নেই। আহ, এতদিন আমি তোমাকে অনেক বিরক্ত করেছি, আর এই টাকাগুলো আমি তোমাকে উপহার দিচ্ছি। এই টাকাগুলো ফিরিয়ে দিলে আমি খুব কষ্ট পাবো যে। মোড়লের দেওয়া টাকা নিয়ে নন্দা বাড়ি ফিরল এবং পরবর্তীতে সে এই টাকা হোটেলের কাজে লাগিয়েছিল। এইভাবে নন্দার হোটেল একদিন অনেক বড় হলো।